কিছু মা বাবা নিজের ছেলে মেয়ের ভালো করার জন্য একটু অতিরিক্তই বেশি ভালো করে ফেলে, তার জন্য তাদের জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের যেভাবে জীবন দুজনের নষ্ট হয়েছে সেই গল্পই তোমাদেরকে আজকে শোনাবো। 1 নয় 2 নয় 3 নয় 4-5 বার ডিভোর্স দিতে দিতে বা করতে করতে সেখান থেকে ঘুরে চলে এসেছি আবার। আর কিভাবে এসেছি সেটা আজকে তোমাদেরকে গল্প শোনাবো। তো চলো বন্ধুরা, স্টার্ট করি। আমার সংসারে যাবতীয় কাজকর্ম ও তার সাথে গল্প, টুকিটাকি গল্প আমি করেই থাকি আমার ব্লগে। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। নমস্কার, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ফোনের সামনে, কেননা এটাই এখন আমার বিশেষ করে একটা এক্সট্রা কাজ বেড়েছে, তোমাদের গল্প শোনানো, তাও আবার নিজের। কি বলো তো, ঘর থেকে বেরোই না, পাড়ায় তেমন যাই না, কারোর সাথে গল্পও তেমন করতে পারে না। তো ধরো নিঃসঙ্গই থাকে এক প্রকার। আর সেও ধরো বাড়িতে সবসময় থাকে না, সেই সকালে যায় আর রাত্রে নয় সন্ধে আসে। তো সারাদিনটা কি করব বলো, খাওয়া দাওয়া রান্না বান্না, এছাড়াও তো মানুষের একটু মন খুলে কথা বলতে ইচ্ছে করে। তো আমার কিন্তু সেই মন খুলে কথা বলার সঙ্গী নেই। আর সঙ্গী যদিও বা নেই, ফোন তো আছে, তোমরা বলতেই পারো যে ফোনেও তো কথা বলা যায়। কিন্তু ফোন যদি করে কারোর সাথে গল্প করি তো উল্টো পাল্টা ভাবে বাড়ির লোক। বাড়ির লোক বলতে তো আমার একটাই, আর আশেপাশে যারা আছে তারা লাগান ভাঙানোতে একদম এক্সপার্ট, একদম পিএইচডি করে এসছে। এক হয়তো বলবো আর এক শুনে আর এক লাগিয়ে দেবে, তখন আমার সংসার তো মারালো অশান্তির সীমা থাকবে না। চলো কিভাবে আমি 2-3-4 বার ডিভোর্সের হাত থেকে ঘুরে এসেছি এই গল্পই তোমাদেরকে শোনাবো। আর মা বাবা অতিরিক্ত ভালো করতে গিয়ে ছেলে মেয়ের যে কতটা খারাপ করে ফেলে তার নিজেরাও কিন্তু বুঝতে পারে না। প্রথম আমারটা বলি, আমার কিভাবে খারাপ হয়েছে দেখো। আমার পাশে সবসময় আমার মা ছিল। মা আমাকে সাপোর্ট করতো, পড়াশোনার দিক দিয়ে বলো, যাই করতে চাইতাম আমাকে সাপোর্ট করতো আমার মা। এই মাই আমার কিভাবে খারাপ করলো দেখো। তো যখন ধরো আমার বিয়ের জন্য মানুষ যাওয়া আসা করছে, তো তখন কি বললো আমার মা জানো, যে এতবার করে মানুষ যখন যাওয়া আসা করছে আমি মেয়ের বিয়ে দিয়েই দেবো। কিন্তু তখন আমার কিন্তু সামনের 2nd ইয়ারের পরীক্ষা, আমি একবার দিইনি, পড়াশোনাটা ঠিকঠাক ছিল না বলে দ্বিতীয়বার দেবো এটা ভেবেছিলাম। এবার এটাই আমার কাল হলো, দিয়ে ধরো বাড়িতেই আছি, আর এদিকে 1-2 ধরো বিয়ের মানুষ যাওয়া আসা করতেই আছে। দিয়ে ধরো আর আমাদের পাড়া 2জন ছিল 1 নম্বরের বদমাশ, ধরো বদমাশই বলবো, কারণ তারা জেনে শুনে আমাকে, আমার মা বাবাকে কি বলবো, ফুস লাগিয়ে বলো বা ভাঙিয়ে বলো, আমার বিয়েটা দাওয়া করাই কিন্তু তারাই। কখনোই আমার খারাপ চাইতো না। খারাপ কি, তারা আমার ভালোই চায়। কিন্তু এই যে বললাম না, ভালো চাইতে গিয়ে কতটা খারাপ করে ফেলে তারা কিন্তু নিজেই বুঝতে পারে না। তো আমার ক্ষেত্রে ঠিক সেমটাই ঘটেছিল। কি ঘটেছিল, তো আমার মা খুবই কি বলবো, সাদা সিধে মানুষ যাকে বলবো। মা বাবা দুজনেই একদম কোনো প্যাঁচ বোঝে না। তো আমাদের পাড়ার তাদেরকে ঘটক বলেই সম্বোধন করছি তোমাদের সামনে। তারা কি করলো, তারা আমার মায়ের পেছনে লেগে থাকলো, যে মেয়ের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও এই বলে। আর তারা ঠিক করেছে কোথায়, এই যে আমার শ্বশুরবাড়ি এটা এখানে, এখানকার ছেলে। তো সে ছেলে কি করে না করে কিছুই তারা তেমন ঠিকঠাক জানে না, অথচ তারা ভালো অমুক তমুক হেনা তেনা বলে অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলেই আমাকে এক প্রকার এখানে বিয়ে দেওয়া করাই তারা। তো আমার মা বাবা এত সাদাসিধে, ভালো যখন বলেইছে তখন নিশ্চয়ই ভালো এরকমটাই ভেবেছে। ভেবে কি করেছে, তো দিয়ে দেবে আমার বিয়ে। তো আমি কতবার না না বলেছি, তবুও কিন্তু শোনেনি। আমার বাবা মা দুজনেই ভেবেছিল হয়তো ছেলেটা খুবই ভালো হবে বা তার পরিবারটা ভালো হবে, আমার মেয়েটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর আমার বাবা মা সব সময় চাইতো কোনো চাকরি বাকরি আওলা ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবে না, দিলে খেটে খাওয়া ছেলের সাথেই দিবে। আর আমিও মনে তো না এরকমটাই চাইতাম, যে খেটে খাওয়া ছেলেকেই বিয়ে করবো, কেননা ওই চাকরিওয়ালা ছেলেপিলেদের খুব দেমাক, এরকম একটা ভাবতাম মনে মনে। তো দিয়ে ধরে চাইতাম সবসময় একটু শ্যামবর্ণ ছেলে, কালো। কিন্তু আমার ভাগ্যে একদম গোড়া জুটে গিয়েছে। গোড়ার সাথে সব কিছুই চকচকেই বটে। তো চলো সেটা বলছি গল্পটা। তো দিয়ে কি হয়েছে, তো তারা তো ফুসটুস লাগিয়ে বিয়েটে তো আমার শেষ পর্যন্ত দেওয়া হয়েই গেল। আর এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছি, গল্পে এর আগের ব্লগেই বলেছি যে আমার ফুলসজ্জার রাতে কি হয়েছিল না হয়েছিল। তো ধরো যা হয়েছিল তো সেখানেই থাক, পরে বাকিটা শোনাবো। তো এখানেই আমার মা বাবা আমার লাইফটাই খারাপ করে দিল। তো বিয়ে তো হলো, বিয়ের পরে 6 মাস না যেতেই ধরো বাড়িতে অশান্তি, কেমন অশান্তি, দেনা পাওনা আর অশান্তি অমুক তমুক। কিন্তু আমাকে কিন্তু বিয়ে করেছিল
কোনো দেনা পাওনা ছাড়াই, বিনা পণে। কিন্তু এদের এখানকার ডিমান্ডই আলাদা। এদের বিনা পণ মানেই মেয়েকে গুছিয়ে দিতে হবে, ফার্নিচার থেকে শুরু করে গয়না বলো, সাথে আবার টাকাও বলো। তো এত কিছু তো জানতো না, আর আমার মা বাবাও সেই প্যাঁচটা বুঝতে পারেনি। আমার মা যেহেতু চাকরি করে, ওর জন্য ভেবেছিল যে চাকরিওয়ালা বাড়ির মেয়ে যখন নিয়ে আসছি তখন নিশ্চয়ই কিছু না কিছু দেবে। আর যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, এই জন্য আমার মা বাবাও তেমন কিছু দিতে পারেনি, শুধুমাত্র সামান্য কটা গয়না ছাড়া। আর তেমন কোনো বিয়ের প্রিপারেশনও ছিল না, একদম উড়পুড় করে একদম বিয়েটা হয়ে যায় আমার। তো আমার মা বাবা তো এখানে আমার লাইফটা খারাপ করলোই যা করার। তো তারপরে শ্বশুরবাড়িতে আসার পরে এরা কিভাবে নিজের ছেলের জীবনটা নষ্ট করছে তা দেখো তোমরা, শোনো গল্পটা। তো বৌমাকে মেনে নিতে তো পারেইনি প্রথম দিনেই, তো মেনে নিতে পারেনি, ঠিক আছে। তো ছেলে ধরো বিয়ে করে নিয়ে এসছে, তাকে মান না মান অন্তত ছেলের মুখের দিকে তাকেও অনেক মা বাবা মেনে নেয়। কিন্তু এরা মানে উপর টপকা মেনে নিয়েছে, আর ভেতরে কিন্তু বিষ পুষে রেখেছে। এদের ডিমান্ডই ছিল অন্য কিছু। হ্যাঁ, তো দিয়ে কি হয়, 6 মাস না যেতেই ধরো আমাদের মধ্যে অশান্তি শুরু হয়। খুব জোর 1 মাস কি 2 মাস হয়তো এ বাড়িতে ঠিক ছিলাম। তো তারপরে শুরু হয় আমার উপর মানসিক অত্যাচার। কেমন ধরো অত্যাচারের মধ্যে একটা তোমাদের বলি। যেমন ধরো সকালবেলায় আমি না বিয়ে হয়ে এসেই আমি 2 দিন গড়াতে দিইনি, জানো, যে কোথায় মা বাবার দুর্নাম করবে বা কি বলবে বলে আমি কিন্তু না পারলেও কাজে লেগে গিয়েছি এদের বাড়ির। কিন্তু ওরা কি বুঝেছে জানো তো, ওরা বুঝেছে যে এক প্রকার দাসী টাইপের কাউকে নিয়ে এসেছে, যাকে দিয়ে সব কিছু করিয়ে নেবে, সে মুখ বুঝেই করবে। কিন্তু আমি তো তেমনটা নই, অবশ্যই করব। তুমি যদি আমায় ভালোবেসে করাও, তুমি যদি আমায় গু তুলতে বলো, তো তবুও আমি তোমার গু তুলে দেবো। কিন্তু তুমি যদি আমায় মানে কি বলবো, ভালো না বেশে চ্যাটাং কথা বলে তুমি আমায় যদি রাজভোগও তুলে আনতে বলো রান্নাঘর থেকে, আমি কিন্তু সেটা নিয়ে আসবো না। এরকম একটা ভাব কি আমি এরকম। তো ধরো প্রথম মা বাবার দুর্নাম করবে বলে আমি এদের সব কাজই করে দিতাম, না পারলেও করে দিতাম। কিন্তু এর একের পর এক খুঁত বের করতো, আর সেই খুঁতগুলো আমায় না বলে, আমার খুঁত আমায় না বলে নিজের ছেলেকে লাগাতো। আর সেই ছেলে তখন রেগে টেগে আমার সাথে ঘরের ভিতরে অশান্তি করতো, জানো। তো কি হতো, এইভাবে চলতে মাস 2 না যেতেই বাড়িতে তাণ্ডব লেগে গেল। তো লাগলো তো ছেড়ে চলে গেলাম, বাড়ি ছেড়ে চলে গেলাম। তখন আমার পেছনেই পড়ে থাকলো যে মানে আসতে হবে, মানে খুবই ভালোবাসে তখন, মানে এমন ভালোবাসা দেখালো ভাই কি বলবো, আমি আর না এসে থাকতে পারলাম না। যে যাই হোক, মা বাবা যেমন তেমন, লোকটা তো অন্তত ভালো, এটাই ভাবলাম, দিয়ে চলে আসলাম। তো আসার পরে তারপরে সব মুখ বুঝে ধরো 1-2 করে সব সহ্য করেছি। তো আমি যে 2 মাস ছিলাম না বাড়িতে, সেই 2 মাসের মধ্যে কত কি হয়েছে দেখো। ছেলের আবার আর এক জায়গায় বিয়ে দেওয়ার প্ল্যানও চলেছে। তো সেই গল্প মানে আরও 2-3 জনকে বলেছিল, তো তারা আমাকে ধরো এখন বলে দিয়েছে। তো সেটা জানতে পারার পর আমার ভীষণ খারাপ লেগেছিল যে কেমন মা বাবা। ছেলের বয়স হয়ে গিয়েছে, বিয়ে দিতে পারেনি, যদিও বা ছেলে একটা বিয়ে করে এনেছে যেমন তেমন করেই হোক, তো তার বিয়ে ভেঙে আবার আর একটা দেওয়ার জন্য মানে উঠে পড়ে লেগেছিল। তা আমার কি ভাগ্য দেখো, আমার ভাগ্যে আছে। তো ওরা চাইলেই আমাকে ছাড়াতে পারবে বলো? না, আমি চাইলে আমি ছাড়িয়ে নিতে পারবো। তো এই করে ধরো একবার ঘুরে এসেছি ডিভোর্সের হাত থেকে, হতে বেঁচে গিয়েছি। তৃতীয়বার বলার আগে একটু ভিডিও সম্বন্ধেও বলে দিই, তখন আবার স্ট্রাইক ক্ল্যাম চলে আসবে বাবা গল্প শোনাতে গিয়ে। তো ওইদিকে সকালবেলায় ধরো কাজ মাজ সেরে চলে এসেছি ধরো রান্নাঘরে রান্না টান্না করলাম, করে তো ভাত, আলু সয়াবিনের তরকারি এইসব ধরো করে খেয়ে নিয়েছি মায়ের ছেলেতে। দিয়ে ধরো চান করবো, তো তার আগে ধরো ও চলে আসলো ডিমের এই যে পেটি নিয়ে। তো দিয়ে ডিম এক করে গুছিয়ে পাছিয়ে রেখে দিচ্ছে। আর আমি কিন্তু ওর ভিডিও করছি দেখে ও আমার সাথে হাসাহাসি করছিল। আমাদের সম্পর্কটা এখন একদম ফ্রেন্ডলি হয়ে গিয়েছে, যেমনটা আগে ছিল তেমনটা কিন্তু নেই। তো সেই গল্পই তোমাদেরকে শোনাচ্ছি যে কিভাবে বেঁচে ঘুরে এসছে এই ডিভোর্সের হাত থেকে। তো এই যে আমি বসে আছি এখন, ধরো মাথায় ওই পেঁয়াজের রস একটু লাগাবো, চুলগুলো একটু উস্কো হয়ে যাচ্ছে, তো ওই জন্য একটু পেঁয়াজের রস লাগাবো বলে বসে আছি। তো আমি লাগাই ততক্ষণ আর গল্পটা কন্টিনিউ করি তোমাদের সাথে। তো দিয়ে দ্বিতীয়বার কি হয়, দ্বিতীয়বার ধরো তবুও সেই লাগান ভাঙানো হেনা তেনা বলা, বুঝলে তো। একজন ছেলে যে সারাদিন বাড়িতে থাকে না, সেই ছেলে সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পরে যদি কেউ তাকে টুকটাক কথা লাগায়, তো সে সেই ঘরের বইয়ের উপরেই ধরো মানে কি বলবো খেপবে, তার সম্বন্ধে যদি কথা হয়। আমি সামান্য ফোনে কথা যদি বলতাম মায়ের সাথে, তো সেটাও ধরো উল্টোপাল্টা কী বলে যে লাগাতো, তা ভগবানই জানে, আমাদের অশান্তি বেঁধে থাকতো। 1-2 করে আমি মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম, পায়খানা বাথরুমের কথা তো বাদই দাও, চেপে রেখে পেটে অসুখী করে ফেলেছিলাম। এরকম করেই থাকতাম। তো থাকতে
একদিন ভাবলাম যে সব কিছু ও যেমন চাই তেমনটাই করব। ও যেরকমভাবে চলতে চাই আমি তেমনই চলবো। এভাবে চলে দেখলাম তো সে আমাকে একদম পেয়ে বসলো। ও যা যা বলতো আমি তাই শুনতাম, কিন্তু আমি যখন কিছু বলতাম সে তখন কিছু শুনতো না। তো এই করে একবার অশান্তি লেগে তাও একবার ভীষণ ঝামেলা হয়, দিয়ে ধরো মানে ছেড়েই দেবে এরকম একটা ভাব। তো নেক্সট টাইম আর একটা গল্প বলবো, যখন আমার বেবি হয় তখনও এই ছেড়ে দেওয়ার গল্পটা উঠে আসে। তো বেবি হয় তখনও আমাকে এই ছেড়ে দেওয়ার প্ল্যানই চলতে থাকে, জানো তো। তো সেই গল্পটা তোমাদেরকে কালকে দেবো। তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, কেমন? আর এই বোনটাকে সাপোর্ট করো, ওকে? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার গল্প হবে।